মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আজকে এপিসোডটা শুরু করবো একটা ছোট্ট গল্প দিয়ে। গল্পটা হচ্ছে, একবার পৃথিবীতে খুব বড় একটা দুর্ভিক্ষ হয়েছিল। লোকে খেতে পাচ্ছে না, খাবার নেই কোথাও। তখন দেবতারা গিয়ে মা অন্নপূর্ণার দ্বারে উপস্থিত হলেন। তখন মা অন্নপূর্ণা সবার ঝুলি ভরে ভিক্ষা দিলেন, যাতে একজনও কেউ পৃথিবীতে আর ক্ষুধার্ত না থাকে। তো আজকে আমাদের এই এপিসোড, আমাদের এই পডকাস্টে আমাদের সঙ্গে আছেন আজকের দিনের মা অন্নপূর্ণা, মৌসুমী ভট্টাচার্য আইচ। ওয়েলকাম মৌসুমী টু মাই চ্যানেল লাইফ আনস্ক্রিপ্টেড উইথ অর্পিতা প্রাণীখোলা পডকাস্ট সিরিজ। নমস্কার দিদি, শুভ সন্ধ্যা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন এত সুন্দর করে দেওয়ার জন্য। নমস্কার জানাই তোমার চ্যানেলের প্রত্যেক শ্রোতা বন্ধুগণকে। আমি খুব সাধারণ একজন মানুষ, আমি খুব ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় খুব সাধারণ কাজগুলোই করি। আর আমার কাছের মানুষ, আমার মনের মানুষ, এদের জন্য আমি যদি কিছু করতে পারি কিংবা তাদের প্রয়োজনে আমি যদি একটু আসতে পারি, এটা আমার সব থেকে ভালো লাগার জায়গা। এটাই আমার প্রচেষ্টা মাত্র। এই তোমার এই কথাগুলোই বলে দিচ্ছে যে তুমি একেবারেই সাধারণ নয়, তুমি অসাধারণ। ঠিক আছে? আচ্ছা, এবার আমি আমার দর্শকদের বলি যে আমি মৌসুমীকে কিভাবে জানলাম। তো আমি বেশ কিছুদিন আগে পর্যন্ত আমি থাকতাম নাভি মুম্বাইতে। তো নাভি মুম্বাইতে একবার একজনের বাড়িতে গিয়ে আমি একটা চিকেন স্যালাড খাই, আর সেই চিকেন স্যালাডটা আমার ভীষণ ভালো লাগে। ঠিক আমার যেরকম পছন্দ, মানে তেল ঝাল মশলা খুব কম অথচ অতীব সুস্বাদু। তখন সেই ভদ্রলোক আমাকে মৌসুমীর নাম্বার দিলেন, আর তখন থেকে উই গট কানেক্টেড। আর তারপরে প্রায় দীর্ঘ 3 বছর ধরে আমি মৌসুমীর কাছ থেকে অনেক খাবার আনিয়ে খেয়েছি, যেগুলো ধরো রেগুলার যে আমরা যে খাই, ডাল ভাত সবজি মাছের ঝোল থেকে শুরু করে পৌষ পার্বণের সময় পিঠে পুলি পাটিসাপটা, তারপরে ধরো উত্তরায়ণের সময় গুজরাটি খাবার উন্দিউ, এরকম সব। এছাড়া আছে চপ কাটলেট, চায়ের সঙ্গে টা, এটা মৌসুমীর ভাষাতে। অনেক খেয়েছি। তো এখন এই আমি আর বেশি বলবো না, এবার আমি জানি তোমরাও সবাই এখন মৌসুমীর কাছ থেকে শুনতে চাইবে বাকি গল্পটা। তো মৌসুমী, তুমি এবার বলো তোমার এই যে ছোট বাবাই মৌসুমী ক্যাটারার্স, এই যে নামটা, এই নামটা তুমি একটু বুঝিয়ে আমাদের বলো, এই নামের পেছনের গল্পটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি বহু মানুষ আমাকে বলে, মৌসুমী তোর এই প্রতিষ্ঠান, মানে তোদের এই প্রতিষ্ঠান ছোট বাবাই কেন, মানে ছোট বাবাই আসলে কে? জানো দিদি, একদম। ছোট বাবাই আসলে আমাদের বিলাভেড ফুডিজ। আমাদের ট্যাগলাইন হলো, লাইক এ প্যারেন্ট ডাজ, উই ডু কেয়ার ফর আওয়ার ফুডিজ অ্যান্ড ও উই মাই গড, ইয়েস। দ্যাট ইজ অ্যামেজিং। হ্যাঁ, আমরা মানে মন প্রাণ থেকে মনে করি যে যে মুহূর্তে আমরা কিচেনে এন্ট্রি নেই, সেই মুহূর্ত থেকে আমরা মনে করি আমরা আমাদের ফুডিজদের বাবা মা। কারণ একজন বাবা মাই তার সন্তানের বেস্ট কেয়ার নিতে পারে, কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করবে না। হাজারো পরিশ্রম, হাজারো টায়ারিং, মানে অনেক টায়ার্ডনেস হয়ে যাওয়ার পরেও কিন্তু সে তার সন্তানের জন্য বেস্ট খাবারটাই দেবে। সে কারণে আমাদের এই প্রতিষ্ঠানের নাম ছোট বাবাই। অ্যাকচুয়ালি এই ছোট বাবাই নামটি দিয়েছে, আমাদের এই প্রতিষ্ঠানের নামকরণ করেছে আমার ভাই সুমনজিৎ লাহিড়ী। আমরা যখন অনেকক্ষণ ধরে ডিসাইড করছি যে আমাদের প্রতিষ্ঠানের নাম কি দেব, নানা রকম মাথায় আসছে চিন্তা ভাবনা। তো সেই সময় আমার ভাই বলছে, একটা নাম আমি খুঁজে পেয়েছি। কি নাম বলতো? আমরা সবাই বলছি কি নাম হতে পারে? বলছে ছোট বাবাই। আসলে আমি আমার ভাইদেরকে আদর করে বাবাই বলে ডাকি। তো বলছে, আমরা অ্যাকচুয়ালি আমাদের ফুডিজদেরকে, তারাই তো আমাদের বাবাই, তারা কেন আমাদের বাবাই নয়? তাহলে আমরা আমাদের ফুডিজদেরকে বাবাই বলবো, তারা আমাদের ছোট বাবাই। তো এইভাবেই আমাদের প্রতিষ্ঠানের নামকরণ ছোট বাবাই। এবার আসি, বহু মানুষ তোমার মতো অনেকেই বলে ছোট বাবাই মৌসুমী ক্যাটারার। এবার এই
প্রতিষ্ঠানটি ছোট বাবাই অ্যাকচুয়ালি প্রতিষ্ঠানটি শুধুমাত্র আমার নয়, অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানে আছে আমার আরো দুই ভাই, সুমনজিৎ এবং শুভদীপ। আমার দুই ভাই আমার অক্সিজেন। এই দুই ভাই আমাকে স্বতঃস্ফূর্ত ভাবে একটা দায়িত্ব দিয়েছে যে তুই এত কথা বলতে ভালোবাসিস, তুই তোর অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসিস, তুই তোর বাবাইদের সঙ্গে কথা বলবি। তো ওকে, ইয়েস, তো এই কারণে আমি যখন আমার কাছে যখন মানে কোনো ফুডিজের কল আসে, ডেফিনেটলি আমাদের প্রতিষ্ঠানের হয়ে আমি কলটা রিসিভ করি এবং আমি কথা বলি। হ্যাঁ, আর আমার মনে হয় যে দায়িত্ব নিয়ে ভাইরা যে দায়িত্ব আমাকে দিয়েছে, আমি বোধহয় একটা হলেও সেই দায়িত্বটা পালন করতে পেরেছি। একদম কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তো আমি সবসময় চাই যে যেহেতু আমাদের প্রতিষ্ঠানটি আমাদের তিন ভাই বোনের, সেই জন্য আমাদের প্রতিষ্ঠানটি যেন ছোট বাবাই মৌসুমী ক্যাটারার এই নামে পরিচিতি না পাক। আমার মনে হয় যে ছোট বাবাই এই মুহূর্তে ডেলিভারি কিচেন কনসেপ্টে রয়েছে আর কি, ভবিষ্যতে হয়তো অন্য কোনো কনসেপ্ট নিয়ে আসবো আমরা। এই মুহূর্তে ছোট বাবাই ফুড ডেলিভারি কিচেন এই নামেই পরিচিতি পাক। আমার মনে হয় যে ছোট বাবা এই নামটিতেই পরিচিতি পাক। তো এই নামকরণ। ওকে, দেখো তাহলে আমিও কিন্তু জানতাম না, তুমি এই যে গল্পটা বললে ছোট বাবাইয়ের, কিন্তু আমি কি অদ্ভুত ভাবে একদম নিখুঁত ভাবে তোমার নামকরণ করেছি। দেখো, মা অন্নপূর্ণা, তুমি সেটাই বললে না, ছোট বাবাই আমাদের সন্তান, আমার কাস্টমারেরা। একদম থেকে প্রাণ থেকে তারা আমাদের সন্তান, ইরেসপেক্টিভ অফ এনি। মানে আমাদের ছোট বাবাই কিন্তু অনেক বড়, আমাদের থেকে অনেক এল্ডার্স। আমরা লাকি, এখনো আমরা 85-90 ইয়ার্স ওল্ড এই ফুডিজদেরকে খাবার প্রোভাইড করছি। আমরা কিন্তু ভীষণ লাকি মনে করি যে তারা অনেক এক্সপিরিয়েন্স, খাবারের ব্যাপারে তারা অনেক বেশি বোঝে এবং জানে। এই গুরুজনদের আমরা খাবার দিতে পারছি তাদের মনের মতো করে, সেইটা আমাদের অনেক বড় পাওনা। এবং ডেফিনেটলি আমরা সবসময় শিখছি, জানছি, এবং তাদের কাছ থেকেও আমরা অনেক কিছু জানি। বাট যেই মুহূর্তে আমরা কিচেনে, আমরা তাদের থেকেই জানছি, কিন্তু যেই মুহূর্তে আমরা কিচেনে সেই মুহূর্তে আমরা বাবা মা, তারা আমাদের সন্তান। অসাধারণ, অসাধারণ। আচ্ছা, এবার তুমি বলো, এই যে মৌসুমী আজকের যে কি যার যে এত ছোট বাবাইদের জন্য এত খাবার দাবার রোজকার তাদের দেখাশোনা করছে, এবং এই ছোট বাবাই ডেলিভারি কিচেনের ওয়ান অফ দা কর্ণধার, এই মৌসুমীর গল্পটা বলো। এই মৌসুমী তো আজকের মৌসুমী হয়নি, একদিন একদিন একটা ছোট্ট মেয়ে ছিল, ছোট্ট মিষ্টি মেয়ে, তারপর সেখান থেকে বড় হয়ে হয়ে আজকে এই জায়গাতে এসে পৌঁছেছে। তোমার এই জীবনের গল্পটা এবার বলো। তুমি কি পড়াশোনা করেছো, তুমি কোথা থেকে, তুমি কি নবী মুম্বাইতেই, তোমার আমার দর্শকদের বলছি, মৌসুমীর এই যে বিজনেস, এই যে ডেলিভারি কিচেন, এটা নবী মুম্বাইতে খারগড়ে। বাট তুমি প্রথমে কোথায় ছিলে? তুমি তো বাঙালি, যার জন্য আমরা, মৌসুমী খুব ভালোবেসে বলেছে যে মৌসুমী এই পডকাস্টটা আমার সাথে বাংলাতে করতে চায়, কারণ আমরা সবাই, আমরা দুজনেই আমরা বাঙালি, এবং বাংলা আমাদের ভালোবাসা, বাংলা ভাষা আমাদের ভীষণ একটা ভালোবাসার জায়গা, তাই জন্য আমরা এই পডকাস্টটা বাংলাতে করছি। whereas মৌসুমীর জন্য কিন্তু, ও যদি ভাবতো যেটা যদি হিন্দিতে করা হয়, ওর কাস্টমাররা কিন্তু সব খারগারে, নবী মুম্বাইতে, কিন্তু ও সেটা চায়নি, ও বাংলাতেই এটা করতে চেয়েছে। তো মৌসুমী, এবার তোমার ছোট্ট মৌসুমী থেকে এই বড় মৌসুমী ছোট বাবাইয়ের মা হয়ে ওঠার গল্পটা বলো। অ্যাকচুয়ালি দিদি, আমার প্রফেশনের বয়স হলো 17 বছর, ছোট বাবাইয়ের বয়স বছর, আর আমি ফুড ইন্ডাস্ট্রিতে আছি দীর্ঘ 17 বছর ধরে আর কি। তো আমার 17 বছরের জীবনটাকে আমি একটু আগে বলতে চাই, কারণ যেহেতু তারা এই জীবনটা আমার সঙ্গে ভীষণ ওতপ্রোত ভাবে জড়িত আর কি। তো আমার মানে আমি জার্নি শুরু করি বধাবন রিটেল প্রাইভেট লিমিটেড, এবং সেখানে আমার যিনি সিনিয়র, আমার মেন্টর ডক্টর অনুজ কুমার সাহা। তো আমি বলি আমার ক্যারিয়ার জীবনে তিনি আমার বাবা, তিনি একটি ফাদার ফ্যাক্টর। মানে অনেকের মুখে আমি অনেক রকম শুনেছি যে মানে বস ভালো নয়, এরকম অনেক কিছু, কিন্তু মানে 17 বছরের জার্নিতে আমি বোধহয় ওয়ান অফ দ্য লাকিয়েস্ট লেডি। আমি আমার জীবনে যতগুলি অর্গানাইজেশন, আমার সার্ভিস সেক্টরে আমি যত সিনিয়রকে পেয়েছি মেন্টর হিসেবে, তারা প্রত্যেকেই আমার গাইড,
একাধারে তারা আমার গাইড, একাধারে তারা আমার বস, এবং একাধারে তারা আমার ফ্রেন্ড। প্রতি মুহূর্তে তাদের কাছ থেকে শেখা, তাদের গাইডেন্স আমাকে প্রচন্ডভাবে প্রভাবিত করেছে। আমার সেকেন্ড জার্নি ছিল আমার ইন্ডিপেস্কা ওভারসিজ প্রাইভেট লিমিটেড। সেখানে ডক্টর সূর্য প্রকাশ রাও আমি তখন অনেক ছোট, আমাকে একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি প্রোডাকশন ছেড়ে দেওয়া হয়, বলে মৌসুমী দেখতে হবে। এবং আমি আমি তখন ভাবতাম আমি কিভাবে, মানে একটা এত বড় প্রোডাকশন ইন্ডাস্ট্রি আমি কিভাবে সামলাবো, একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আমি কিভাবে সামলাবো। কিসের ম্যানুফ্যাকচারিং? এটা ছিল কিসের ম্যানুফ্যাকচারিং? এটা একটা সি ফুড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। ওকে। এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট হতো এবং ডোমেস্টিক লেভেলে একটা ব্র্যান্ড আছে বিগ স্যামস। তো সেই বিগ স্যামস এর প্রোডাক্টের আমি প্রোডাকশন ইনচার্জ হিসেবে জয়েন করি আমার সেকেন্ড অর্গানাইজেশনে। রাইট। আর তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা একটু বলে দাও, তাহলে আমাদের সুবিধা হবে কানেক্ট করতে। ডেফিনেটলি। আমার অ্যাকচুয়ালি গ্রাজুয়েশন আমি কমপ্লিট করি ইন্ডাস্ট্রিয়াল ফিশারিজ সায়েন্সে, এটা কলকাতায় এপিসি কলেজ থেকে আর কি, ওয়েস্ট বেঙ্গল থেকে। এবং সেখানে হ্যাঁ, আচার্য প্রফুল্ল চন্দ্র চন্দ্র কলেজ, ওয়েস্ট বেঙ্গল, মধ্যমগ্রাম। আর আমার পোস্ট গ্রাজুয়েশন আমি কমপ্লিট করি ইন ম্যারিন ফুড টেকনোলজি, এটা হচ্ছে আন্নামালা ইউনিভার্সিটি থেকে। আমি কিন্তু ইউনিভার্সিটি টপার ছিলাম আমাদের সাবজেক্টে। তো আমার সবসময় ইচ্ছে ছিল যে আমি বরাবরই একটু রিসার্চ লাইনে যাই, কিন্তু ওই যে বলে না যে কেউ কেউ কারোর প্যাশন প্রফেশন করে, আমার ক্ষেত্রে উল্টোটা হয়েছে। আমি প্রফেশনে আসার পর প্রফেশনটা আমার প্যাশন হয়েছে। দ্যাট ডেফিনেটলি ডিউ টু মাই মেন্টার্স। আমার থার্ড জার্নি ছিল ওয়ালমার্টের সঙ্গে, ভারতী ওয়ালমার্ট। সেখানে আমি সঞ্জয় চৌধুরী স্যারকে পাই, মণিকাঙ্কন ম্যাডাম, ইন্দ্রজিৎ দিদি, এবং ডেফিনেটলি আমি বলি যে আমার জীবনের ডিকশনারি সে হচ্ছে কৃষাণলাল শর্মা। আমি আজও কোনো জায়গায় আটকে গেলে তাকে একটা কল, সে যেখানে যেভাবেই থাক, অতি ব্যস্ত একজন মানুষ, আমাকে ঠিক গাইড করে দেয় আর কি। তারপরে আমার জার্নি হয় লোকালবানিয়া.com, একদম ইয়াং ডাইরেক্টর সিইও রাশি চৌধুরী, করণ চৌধুরী, ওদের সঙ্গে আমার দীর্ঘ বেশ কয়েক মাসের জার্নি সেখানে হয়। খুব স্বল্প সময়ের জন্য আমি সেখানে থাকলেও তারপরে আমি শিফট করি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। সেখানে আমি ক্যাপ্টেন অমৃত কাজম স্যারকে পাই, এবং অরুণ মেথন স্যার, শ্রেণী স্যার, বিনয় স্যার, এরা আমার জীবনে ওতপ্রোতভাবে জড়িত। এবং তারপর আমার লাস্ট অর্গানাইজেশন সার্ভিস সেগমেন্টে, আমার লাস্ট অর্গানাইজেশন ছিল ফিউচার গ্রুপ। ওখানে আমি নয়ন চৌধুরী স্যারকে পাই এবং প্রশান্ত দাদাকে পাই। এরা আমাকে আমার চিন্তা ভাবনাকে, আমার ক্যারিয়ারকে একটা সুন্দরভাবে গঠন দিয়েছে আর কি। তো আজ ছোট বাবাইয়ের এই জায়গায় আসতে গিয়ে আমি আমার প্রত্যেকটা অ্যাপ্লিকেশন, আমি যাই কিছু প্রয়োগ করি, সেটা কিন্তু তাদের কাছ থেকেই শেখা। আমার শিক্ষাগত জায়গার পরিধির কথা আমি বললাম। সেখানে আমার নন্দিতা ম্যাডাম, অজন্তা লাহিড়ী ম্যাডাম, সিকেএম স্যার, এসএনএম স্যার, এজি ম্যাডাম প্রচন্ড বকাবকি করতো। মানে আমি ভাবতাম লাইফ ছেড়ে এবার আমি কলেজে গেছি, এবার স্বাধীনতা। বাবা মার থেকে, বকুনি থেকেও আমি বেশ ওই গন্ডি পেরিয়ে গেছি আর কি। কলেজে গিয়ে আমাকে তো আরো বকাঝকা, মানে কি অসম্ভব বকাঝকা আর কি, তাদের হাই এক্সপেকটেশন ফ্রম মি। এবং আজ আমার এই সময় দাঁড়িয়ে মনে হয় ভাগ্যিস সেই সময় আমি ওই বকুনিটা খেতাম। আমার ইউনিভার্সিটি লাইফেও সেই একই জায়গা, রামামূর্তি স্যার, উনি আমার গাইড ছিলেন এবং প্রচন্ড ভাবে আমাকে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে গাইড করেছেন। তো এদের নাম না করলেই নয়। ছোটবেলা থেকে আমার বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল, এখান থেকে আমার স্কুলিং হয়। আমার টিচার, আমার স্কুলের ফ্রেন্ডস অনেক, মানে তারা আমার পাখি। মানে এই মুহূর্তেও তারা আমাকে এত স্বাধীনতা, এত শান্তি বোধ দেয়। আমি বড় হয়ে বন্ধু মহল আমার খুব কম, রাদার আমার ছোটবেলার বন্ধুরাই এখন বন্ধু, এখনো বন্ধু আর কি। তো তারা আমাকে, আমি হয়তো ফিজিক্যালি তাদের সঙ্গে প্রেজেন্ট নই, তো তারা আমাকে উড়িয়ে নিয়ে যায়। তো এটা আমার একটা জগৎ তাদেরকে নিয়ে। আর আমার বাড়ির কথা এবার বলতে হয়, আমার মা, বাবা, বিজনেস এই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমার বাবার কাছ থেকেই শেখা। আমার বাবা একজন বিজনেসম্যান। আমার বাবা 78 ইয়ার্স ওল্ড, আজও তিনি অ্যাক্টিভলি পারফর্ম করছেন তার বিজনেসে।
একজন মানুষ, একজন বিজনেসম্যান অনেস্টলি ডেডিকেশনের সঙ্গে এবং হার্ড ওয়ার্কের সঙ্গে কিভাবে তার বিজনেসকে এগিয়ে নিতে পারে, এটা আমার বাবার কাছেই হাতে খড়ি আসলে। আর আমার মা সবসময় কোয়ালিটি ওরিয়েন্টেড। মা এখনো বলে যে যেটুকু করবে সেটুকু মন থেকে করবে, সেখানে কোনো গাফিলতি দেবে না, সেটার কনসিস্টেন্সি মেনটেন করবে। আর সমাজে কিছু মানুষের জন্য যদি মনে করো যে তুমি কিছু করতে পেরেছো, তাহলে বুঝবে যে তোমার জন্ম সার্থক। তো আমার বাবা, হ্যাঁ, তো এটা আমার মা বাবা আমাকে ঠিক এইভাবে আর কি তাদের ভাবনা চিন্তা দিয়ে বড় করেছে। কিন্তু আমার একটা জায়গায় তাদের উপর খুব অভিমান হতো ছোটবেলায়। আমাকে আমার মা বাবা কখনো কিচেনে ঢুকতে দিত না ছোটবেলায়। মানে ইনফ্যাক্ট আমি কলেজ লাইফে আমাকে কিচেনে ঢুকতে দিত না। আমার মা বলতো তুমি মন দিয়ে পড়াশোনা করবে, আর বাবা বলতো যে তোমার হাত পা পুড়ে যাবে, তুমি কিচেনে ঢুকবে না। তো একটা কথা বলি, আমাদের জাস্ট ইন্টারাপ্ট করছি, তুমি বললে বলে আমারও নিজের মায়ের কথা মনে পড়ে গেল। আমার মাও মানে খুবই সাধারণ ঘরে, ওনাকে যদি আমি হেল্প করতাম ওনার তো খুবই সুবিধা হতো, কিন্তু মা কোনো দিনও রান্নাঘরের এক কাপ চাও বানাতে দেননি। মা বলতেন যাও এখন পড়াশোনা করো, পড়াশোনা করার সময়, আর এইসব কাজ যখন করতে হবে আপনি আপ শিখে যাবে, এর জন্য তোমার এখন সময় নষ্ট করার দরকার নেই। তো মৌসুমী, আমরা কিন্তু খুব মানে সৌভাগ্যবতী যে আমরা এরকম মা পেয়েছি। সত্যি সত্যি মারা বুঝেছিলেন যে সময়টা যা করার। সত্যি। তো হ্যাঁ, এবার বলো। কিন্তু আমি কি করতাম জানো তো, যে সময় আমি একটু বড় মানে একটু বড় হচ্ছি আর কি, যে সময় আমি কিচেনে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাটলিস্ট গ্যাস অন করতে, বার্নার অন করতে পারি কিংবা এগুলো আর কি, আমি লুকিয়ে লুকিয়ে আর কি সবটাই। মানে যখন একটু বড় হচ্ছি তখন বাবা মা হয়তো কোথাও যাচ্ছে আমাকে রেখে একলা, ইনফ্যাক্ট আমি একলা হতে চাইতাম। আমার তখন পেট ব্যথা করতো, না হলে জ্বর আসতো। আমি মনে মনে ভাবতাম তোমরা যাও, আর আমি কিচেনে কিছু কাজকর্ম করবো এবার। তো যে মুহূর্তে বাবা মা বাইরে বেরোতো সেই মুহূর্তেই আমার কিচেনের কাজ শুরু হতো। আর মা বাবা বাড়িতে ফেরার আগেই আমাকে কিচেন পুরো পরিষ্কার করে রাখতে হবে। আমার আমার মায়ের চোখ ছিল একেবারে ইন্সপেক্টর আই, মানে অ্যাঙ্গেলস, কোন বাসন কোন অ্যাঙ্গেলসে রাখা আছে, কোন মানে বার্নারের কোন সাইডটা কতটা অ্যাঙ্গেলে আছে মা ঠিক দেখে নেবে। আর যদি মানে এখনো মা বিছানার কোথাও একটু এদিক থেকে ওদিক হয়ে যেত মা। হ্যাঁ, আমি একটু আবার ইন্টারাপ্ট করলাম, তোমার গল্প শুনে খুব মজা লাগছে। সেটা আমরাও কিন্তু এখন ঠিক বুঝতে পারি না, কিচেন অন্য কেউ এই জিনিসটা এরকম আমরা দেখেই বুঝতে পারি। একদম একদম। তো এইটা আমি করতাম, এটা আমি খুব করতাম। তো এটা অ্যাকচুয়ালি এসছে, মানে এটা আমি ভাগ্যিস লুকিয়ে লুকিয়ে কাজকর্মগুলো করতাম, সেটা আমাকে হেল্প করেছে আমার ইউনিভার্সিটি লাইফে। আমি যখন হস্টেলে যাই আর কি, তখন আমি সাউথে যাই, এবার 2 বছর আমার ওখানে তামিলনাড়ুতে পড়াশোনা। এখন আমি সাউথ খাবার খুব ভালোবাসি, কিন্তু আমি একটা সময়, আমি সেই সময় ঠিক ওখানকার ফ্লেভার কিংবা সেই মুহূর্তে আমি অ্যাকসেপ্ট করতে পারিনি। তো আমার প্রথম দিকে খুব অসুবিধা, টেস্টটা ডেভেলপ করেনি। ডেভেলপ করেনি। এবার আমি তখন কি মনে করতাম আমাকে তো খেতে হবে। তো আমি আমাদের হস্টেলের খাবার খেয়ে ঘরে একটু খেতাম, অল্প খেয়ে আসতাম, না হলে তো বকুনি খাবো ওয়ার্ডেনের কাছে আর কি। বাড়িতে এসে লুকিয়ে লুকিয়ে, মানে বাড়িতে বলতে আমার হস্টেলে এসে আমার রুমে এসে একটা ছোট্ট স্টোভ নিয়েছিলাম, সে একটা ছোট্ট কড়াই ছিল, খুন্তি ছিল, তেল ছিল, মশলাপাতি এটা ওটা, আমি সেই দিয়ে খাবার শুরু করতাম। এসে আগে খাবারটা বানিয়ে লুকিয়ে লুকিয়ে দরজা জানলা বন্ধ করে, মানে কেউ জানতে পারবে না। আজকে আমি এটা বলছি, মানে তোমার এই চ্যানেল যদি আমার ফ্যাকাল্টিজ, আমার প্রফেসররা শোনে, ভাগ্যিস আমি বাংলায় বলছি, আদারওয়াইজ তারা বাংলা বোঝে না, আদারওয়াইজ আমাকে পেলে শাস্তি মুলে দেবে আর কি। তো এটা আমাকে হেল্প করেছে আমার হস্টেল লাইফে খুব। তবে এই খাবার বানানোর প্রতি আমার যে এই যে ওভারঅল যে একটা ন্যাক, আমার যে ভালোবাসা, আমার যে প্যাশন, এই পুরোটাই এসছে আমার দিদার হাত ধরে আর কি। আমার আমার বাড়ি হচ্ছে একদম গ্রামে, আর মামা বাড়ি, আর দিদার যে কিচেনটা সেটা একটা ছবির মতো, সেটা একটা মাঠ, কোনখানে, এটা কোন জায়গায়? এটা ওয়েস্ট বেঙ্গলে মসলন্দপুর বনগা লাইনে আর কি। সেখানে হাওড়ার দিকে, হাওড়ার লাইনে বোধহয়।
না? হাবড়া ওই লাইনটা, মশলা হাবড়া বনগা ওই লাইনটাতে। হ্যাঁ, তো হ্যাঁ, বলো। তো সেইখানে মানে দিদার না রান্নাঘরটা ছিল, আমাদের এখানে ধরো 4 BHK ফ্ল্যাট, দিদার রান্নাঘরটা মাটির, কিন্তু সেটা এত বড় জায়গা নিয়ে তার ভাড়ার ঘর, তার রান্নাঘর। আর তখন দিদা মানে তখনকার দিনে সবাই জয়েন্ট ফ্যামিলি আর কি, এত মানুষের জন্য দিদা ভোরবেলা উঠে রান্না করছে, আবার দুপুরে রান্না করছে, আবার রাত্রিরের জন্য রান্না করছে, পুরো সময়টাই দিদা রান্নাঘরে আর কি। কিন্তু কোনো অভিযোগ ছাড়া, কোনো কষ্ট ছাড়া, কোনো কিছু ছাড়া, এত যত্ন নিয়ে, আর সেই রান্নার কি অদ্ভুত ঘ্রাণ, এবং এত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে দিদা নিজেকে এত সুন্দর করে গুছিয়ে। আর দিদার হসপিটালিটি ছিল দেখার মতো। মানে আমি দিদাকে আমাদের ছোট বাবাই কিচেনে, দিদাকে আমি 10 বছর হয়েছে হারিয়েছি আর কি। তো আমি ছোট বাবাই কিচেনে অ্যাকচুয়ালি দিদাকে খুঁজি। আমার মনে হয় দিদার হাতে সেই রান্নাটা যদি পেতাম, সেই রান্নাটা যদি আমাদের ফুডিজদেরকে দিতে পারি, তাহলে বোধহয় কথা। তো আমাদের প্রচন্ড প্রচেষ্টা, দিদার হাতের রান্নাগুলো যদি আমরা দিতে পারি আমাদের ফুডিজের কাছে, এবং সেই ঘ্রাণটা যদি পৌঁছে দিতে পারি, সেই যত্ন, সেই ভালোবাসা, সেই আদর, সেই রেসপেক্ট, সেইগুলো যদি আমরা খাবারের মাধ্যমে পৌঁছে দিতে পারি। আমরা এখনো অনেক ছোট, আমরা এখনো পারি না, শুধু চেষ্টা করে যাচ্ছি। আশা করি দিদার বয়সে কিংবা পরে হয়তো দিদার মতো করে পারবো, কিন্তু চেষ্টা করে যাচ্ছি। নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। যার এতখানি প্যাশন, এতখানি আবেগ আছে, এতখানি রোমান্টিসিজম আছে এই কিচেনকে ঘিরে, তুমি যে কথাগুলো বলছো মনে হচ্ছে একটা শিল্পের কবিতার মতো করে, মানে কাব্যের মতো করে বলে যাচ্ছ। নিশ্চয়ই পারবে, আমার তাতে কোনো সন্দেহই নেই। আশীর্বাদ করো আর তুমি দিদি, এবার মনে হচ্ছে গল্প, পারবো। এই গল্পটা আমি শুনলাম, আন্নামালাইতে 2 বছর মাস্টার্স হলো, এবার আন্নামালাই থেকে নবী মুম্বাইয়ের গল্পটা বলো। আমার অ্যাকচুয়ালি দিদি প্রচন্ড ইচ্ছে ছিল যে আমি রিসার্চে যাব। আমি যেমন বললাম, আমি বিভিন্ন ধরনের প্রজেক্ট আর কি দেখছি, কোথায় কিভাবে আমি রিসার্চে যেতে পারি, কি করতে পারি। আর আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি, আমার হাজবেন্ড সেই সময় আমার ফ্রেন্ড আর কি, সে বরাবরই রিজিড যে আমি একাডেমিক লাইনেই থাকবো। এবার আমার হাজবেন্ড বরাবরই একাডেমিক লাইনে আছে, আর আমি চেষ্টা করছি, কিন্তু আমি ঠিক সেই মতন করে পাচ্ছিলাম না সেই সময়। তো এরকম সময় আমি একটি ইউনিভার্সিটিতে যাই, আমি শুনলাম সেখানে একটা প্রজেক্ট এসছে, ওপেনিং আছে SRF এর জন্য, আমি জাস্ট ট্রাই করছি। তো সেখানে যিনি কোঅর্ডিনেটর উনি বললেন যে মৌসুমী, ইউ আর ভেরি গুড ফর ইন্ডাস্ট্রি, তুমি ইন্ডাস্ট্রিতে কেন জয়েন করছো না? তো আমি বললাম আমি কখনো ভাবিনি এরকম। বলছে তুমি ভেবে দেখো, আমাদের একটা ক্যাম্পাস ইন্টারভিউ আছে, এখানে হবে নেক্সট দিনেই আর কি, তুমি সেখানে বসতে পারো, দেখো তোমার কি হয়। তো আমি ভাবলাম কি জানি কেমন, প্রথম আমি কখনো ভাবিনি এরকম। তারপর ভাবলাম ঠিক আছে, বসেই দেখি না, মানে সবসময় আমার কিছু নতুন কিছু পাওয়া, নতুন কিছু চ্যালেঞ্জ, নতুন কি আছে, এগুলোর উপর আমার খুব ইন্টারেস্ট। তো আমি ভাবলাম ঠিক আছে, হ্যাঁ, বসেই দেখি। এবং আমি সেই ইন্টারভিউতে বসলাম। অনেক ক্যান্ডিডেটস ছিল, আউট অফ 60 ক্যান্ডিডেটস 6জনকে সিলেক্ট করা হয়, বা আমি তাদের মধ্যে একজন। আমি কখনো ভাবিনি যে আমি মুম্বাইতে আসবো আর কি। আমি সবসময়, আমার পড়াশোনা আন্নামালাই ইউনিভার্সিটি, এবং আমার যত ট্রেনিং এবং যত প্রজেক্ট ওয়ার্ক পুরোটাই সাউথকে ঘিরে। কেরালা আমার ভীষণ ভালোবাসার একটা জায়গা। তো আমি সবসময় চেষ্টা করতাম ওখানে যদি কিছু আমার আমার আমি কিছু করতে পারি এরকম। কিন্তু কখনো মুম্বাইতে আসবো ভাবিনি। তো আমার ফার্স্ট মানে আমার জীবনের চাকরি নিয়ে আমি 2008 জানুয়ারি, এই জানুয়ারি চলছে আর কি, আমার 17 বছর কমপ্লিট হয়ে গেল, আমি আমার জব নিয়ে আর কি এখানে আসি। এই হলো আমার মুম্বাইতে আসা এবং আমার জার্নি শুরু, প্রফেশনাল জার্নি। ওকে। তো আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার একটা বেশ সাজানো গোছানো সুন্দর কেরিয়ার ছিল, অনেক বড় বড় কোম্পানিতে তুমি কর্পোরেট জবে ছিলে। তো এটা একটা নিশ্চিন্ত চাকরি জীবন, সেই নিশ্চিন্ত চাকরি জীবনটা ছেড়ে এরকম একটা, এটা একটা নিজস্ব ব্যবসা, তাই না, নিজস্ব বিজনেস, এবং কি হবে যখন শুরু করছো তুমি জানো না এটার কি ভবিষ্যৎ, এবং এটা একটা 24/7 কাজ। ঠিক। তোমার নিজের নিজের উদ্যোগ, নিজেকে মানে গড়ে তুলতে হবে। একটা শিশুকে যেমন বড় করা হয়, যেরকম মায়েদেরও কোনো নিজস্ব টাইম থাকে না, এক্ষেত্রেও তোমাদের রোলটা ঠিক সেটাই। তো এই জিনিসটা, এই যে মোটিভেশনটা, এটা তোমার কি করে এলো?
অ্যাকচুয়ালি দিদি আমি কখনো মনে করি না যে আমি কোনো কিছুকে ছেড়ে আমি কিছু করছি নতুন করে। আমার মনে হয় যে ওকে। আমি তাকে নিয়েই আমি বরং একটু অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি নিয়েছি আর কি। কারণ আমি যখন ওকে। সার্ভিসে ছিলাম, সার্ভিসে আমি একটি অর্গানাইজেশনকে একটা পার্ট হয়ে কাজ করেছি, একটা পার্টে একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট কিংবা একটা পার্টিকুলার ডিপার্টমেন্টকে কন্ট্রিবিউট করেছি। কিন্তু আমি যখন সেখানে আমার ডিপার্টমেন্টের জন্য ডিসিশন মেকিং, সেখানে আমার পার্টিকুলার সেই ডিপার্টমেন্টের টিম মেম্বার্সদের জন্য ভাবনা চিন্তা, বিজনেস গ্রোথ, এগুলোকে নিয়ে ভাবনা চিন্তা। আমার ফুডিজদেরকে আমি কোয়ালিটি ফুড দেবো, সেফ ফুড দেবো, এটাই ছিল আমার অ্যাকচুয়ালি মেইন ফিল্ড হচ্ছে ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স। তো বরাবরই আমার মেইন গোলটা, মেইন এইমই হলো যে আমি একটা সেফ ফুড, কোয়ালিটি ফুড, সিকিউর ফুড আমার ফুডিজদেরকে দেবো। তো সেখানে আমার অর্গানাইজেশনের আমাকে আমার অর্গানাইজেশনের ওপর কাজ, মানে অর্গানাইজেশনের জন্য কাজ করতে হতো তাদের। এবং এই কাজটা ভীষণ রেসপন্সিবল জব কিন্তু। কারণ আমি অ্যাসিওর করবো একটা প্রোডাক্টকে, এবং সেই অ্যাসিওর প্রোডাক্টের উপর ডিপেন্ড করছে সেই অর্গানাইজেশনের ব্র্যান্ড নেম। তো সেটা একটা ভীষণ বড় একটা রেসপন্সিবল জব, এবং আমি আশা করি আমি সেই জবটা খুব ভালোভাবে ফুলফিল করেছি। আর এখন আমি সেই সেম গোল নিয়ে কিন্তু এসেছি, এখন একটা নিজের প্রতিষ্ঠান। আমি কোনো কিছুকে ছাড়িনি। আমার শিক্ষা, আমার প্রশিক্ষণ, আমার সমস্ত কিছুকে নিয়ে আমি অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি নিয়েছি একটা বিজনেস ওপেন করে। সেখানে সকলের সাহায্য ছাড়া কখনোই হতো না। সকলের সাহায্য নিয়ে এখন যে অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি নিয়েছি সেটা হচ্ছে সামগ্রিকভাবে একটা বিজনেসের রেসপন্সিবিলিটি। এখানে ওভারঅল টিম যারা আছে তাদেরকে কন্ট্রোল করা, তাদেরকে সন্তান স্নেহে বড় করা, তাদেরকে শেখানো, আমাদের যারা সাপ্লায়ার তাদেরকে ভালো রাখা, কারণ তাদেরকে ভালো রাখলে তারা আমাদেরকে বেস্ট ফুড দেবে আর কি। তো তারা র মেটেরিয়ালে কোনো কম্প্রোমাইজ করবে না, আর আমরা ভালো র মেটেরিয়াল পেলে আমাদের ফুডিজদেরকে আমরা কখনো খারাপ ফুড দেবো না। তো এই যে ওভারঅল যে ব্যাপারটা, আর তারপরে আমাদের যারা ফুডিজ ফ্যামিলি আছে এদের সঙ্গে একটা সুন্দর পারিবারিক সম্পর্ক, এই যে পুরো ব্যাপারটাকে এখানে ম্যানেজ করতে হচ্ছে। তো আমি কোনো কিছুকে ছাড়িনি, আমি সবটা নিয়েই ছোট বাবাইতে অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি নিয়েছি আর কি, এটাই আমি মনে করি। অসাধারণ, তুমি এত সুন্দর করে জিনিসটাকে বললে, এতে বোঝা যায় যে তুমি বলছো যে আমি অফিসে যখন কাজ করতাম তখনও যেভাবে করতাম, মানে তোমার ইনভলভমেন্টটা দ্যাট ইজ ওয়ান্ডারফুল, তখনও তোমার সেই একই ইনভলভমেন্ট ছিল, এখন তুমি আরো একটু বেশি দায়িত্ব নিয়েছো। দ্যাট ইজ সো গুড, লাইক মানে খুবই ভালো, এত অ্যাপ্রিসিয়েট করার ভাষা নেই, এত সুন্দর করে বললে ব্যাপারটা। মানে যখন তুমি কাজ করেছো তুমিও তোমার টোটাল মন প্রাণ সবকিছু দিয়ে সেই কাজটা করেছো, এবং এখনো তুমি সেটাই করছো, একদম একদম। সেটাই তুমি বলছো, তাই? হ্যাঁ, আমার সত্যি। আচ্ছা, প্রফেশনাল, এটা বলো তাহলে। হ্যাঁ, হ্যাঁ, বলো। আমি আমি মানে এটা বলতে গিয়ে আমি সবসময় মনে করি আমি না ভীষণ রাগী প্রকৃতির মানুষ আর কি। মানে কাজের ক্ষেত্রে রাগী, মানে কোনো কাজকে আমি শেখালাম কিংবা আমি শিখছি, সেখানে মিথ্যার আশ্রয় কিংবা কোন রকম ডিপ্লোম্যাটিক্যাল ব্যাপার, এটা আমি কখনো পছন্দ করি না। কাজ মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাজ হবে। কিন্তু কখনো কখনো মানে হেলদি আর্গুমেন্ট হতো, আমার কলিগসদের সঙ্গে হতো, কখনো আমার সিনিয়রদের সঙ্গেই হতো। হ্যাঁ, তো এটা হতে গিয়ে কখনো কখনো আমি খুব দুঃখ পেতাম, কারণ প্রচন্ড ইমোশনাল তো আর কি। কিন্তু আমি পরবর্তীকালে দেখেছি যে এই যে হেলদি আর্গুমেন্টস, এত আর্গুমেন্ট করেছি, সেগুলো আমাকে না ভীষণভাবে রিটার্ন দিয়েছে অনেক কিছু। কারণ সেই মুহূর্তেই তারা মনে করেছে যে মৌসুমীকে আরো কি দেওয়া যায়। আর আমি কোনোদিন মনে করিনি যে আমি কোনো অর্গানাইজেশনের জন্য কাজ করছি। আমি মনে করছি এই মুহূর্তে আমি এখানে আছি, তার মানে এটাই আমার সব, আমি এখানেই সবকিছু দেবো। তো এটা আমি সবসময় মনে করি, এবং আমিও এক্সপেক্ট করি আর কি ছোট বাবাইতে যারা আমাদের পুরো টিম মেম্বার, আমার মনে হয় যে আমরা যেন এই মানে ভাবনা চিন্তা নিয়ে এগোই। আমি জানি না কতটা কি করতে পারি, বাট হ্যাঁ এইভাবে আর কি। তুমি সেই এর পেছনে তোমার মায়ের সেই বেসিক শিক্ষা, যেটা তুমি বললে, যে কাজটা যখন করবে সেটা খুব ভালো করে করবে, তাই না? হ্যাঁ, একদম একদম একদম। আমার আচ্ছা, মায়ের তুমি অবদান বললে। অনেকটা। হ্যাঁ। আচ্ছা, ছোট বাবাইয়ের বয়স কত এখন বললে তুমি? ক বছর? 5 years হয়ে গেছে দিদি। 5 বছর। তো ছোট বাবাই তখন তো ছোট ছিল একদম, এখন একটু 5 বছর বয়স হয়েছে।
তো ওই সময় ছোট বাবাই তুমি যে শুরু করেছিলে, তখন কতজন লোক নিয়ে শুরু করেছিলে, বা তোমার কিরকম মানে ইনভেস্ট করতে হয়েছিল ধরো, আর আজকে 5 বছর পরে তোমার কাছে কতজন লোক কাজ করছেন এবং তাদের কাজের ডিভিশনটা কিরকম, কে কি কাজ করছে, বা তোমার টার্নওভার কত, বা কত লোক, মানে ওগুলো একটু বলে দাও আমাদেরকে। ছোট বাবাই তখন আর ছোট বাবাই এখন। আমি জানি এই জিজ্ঞাসাটা অনেকেরই আছে। আমি তাই একটা জিনিস বলবো, আমি যেই মুহূর্তে টার্নওভারের কথা আসে সেই মুহূর্তে একটা পার্টিকুলার নাম্বার আসে, আমার টার্নওভার, ইয়ারলি টার্নওভার এটা। তো আমি কোথাও বিশ্বাসী যে টার্নওভার ব্যাপারটা হচ্ছে ইট শুড নট বি অনলি কোয়ান্টিফাইড, এটা কোয়ালিফাইড হওয়া উচিত। তো আমি দেখি আর কি যে যখন 5 বছরে আগে যখন ছোট বাবাই এর জার্নি শুরু আর কি, সেই সময় একটু একটু একজন, দুজন, তিনজন, এই নাম্বার অফ ফুডিজ থেকে আজকে আমরা কিন্তু কোনো রকম অনলাইন প্ল্যাটফর্মে নেই। আমাদেরকে কেউ কিন্তু কোনো রকম অনলাইন প্ল্যাটফর্মে খুঁজে যে এখান থেকে অর্ডার প্লেস করে দেবো, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটে খাবার চলে আসবে, এটা কিন্তু একদম নয়। আমাদের 1 to 1 আমাদের ফুডিজরা ডাইরেক্টলি আমাদের কাছে অর্ডার প্লেস করে। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজ আমাদের নাম্বার অফ ফুডিজ, মানে আমাদের কাস্টমার বেস কিন্তু এখন 1000 ক্রস করে গেছে কোন রকম অনলাইন প্ল্যাটফর্ম ছাড়া। আর এইটার জন্য সম্পূর্ণ ক্রেডিট, সম্পূর্ণ মানে আমরা কৃতজ্ঞ আমাদের ফুডিজদের কাছে। কারণ আজ আমরা কোনো রকম মার্কেটিং অ্যাক্টিভিটিস করি না, আমরা কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিস করি না, আমরা কোনো জায়গায় গিয়ে আমাদের ছোট বাবাইয়ের ব্যাপারে বলি না, আমরা শুধু মন দিয়ে কাজ করে যাই। আমাদের ব্যাপারে, আমাদের এই পরিবারটাকে বাড়ানোর ব্যাপারে যারা প্রত্যক্ষভাবে ইনভলভ তারা হলেন আমাদের ফুডিজ। আজ এটা আমাদের কাছে টার্নওভার, যে আজ একজন, দুজন থেকে 1000, মোর দ্যান 1000 কাস্টমার বেস, এটা আমাদের কাছে টার্নওভার। সেকেন্ডলি যদি বলি যে আমাদের যারা টিম মেম্বার্স, যারা আমাদের সঙ্গে জয়েন করে ছোট বাবাইতে এসে, আমরা কখনো তাদেরকে ডাইরেক্টলি সেই হাতা খুন্তি নিয়ে কিচেনে পাঠিয়ে দিই না। আমাদের প্রায় 1 মান্থ লাগে ছোট বাবাইয়ের কালচার, ছোট বাবাইয়ের কনসেপ্ট বোঝানোর জন্য। সবার আগে বোঝানো হয় যে তুমি যে বয়সেরই হও না কেন, তুমি কিন্তু ফুডিজদের বাবা মা। তো এই জায়গায় দাঁড়িয়ে যে প্রিপারেশনটা হবে কিংবা যা যা কাজ আমাদের করতে হবে, ঠিক যেমন বাবা মায়েরা যত্ন নিয়ে করে, ঠিক সেই কাজ করতে হবে। তো এটা বোঝাতেই আমাদের প্রায় 1 মান্থ লাগে। এবং সব থেকে বড় কথা, আজ যখন আমাদের মানে এমপ্লয়মেন্ট ব্যাপারটা না, এটা সমুদ্রের মতন, আমি সবসময় বলি, এটা আসে এবং যায়। ঠিক তাই এমপ্লয়িরা আসে, ভালো অপরচুনিটিস, ভালো গ্রোথ পেলে তারা বিভিন্ন জায়গায় যায়, কিন্তু আজ তারা আমাদের সঙ্গে কানেক্টেড। আর সব থেকে ভালো লাগে যখন বলে দিদি, যে ট্রেনিং এ আমরা বড় হয়েছি কিংবা যে ভাবনা চিন্তায় বড় হয়েছি, আজ সেটা না এই অর্গানাইজেশনে আমরা এসে পুরোটা দিই। তখন আমাদের মনে হয় যে এই যে ট্রেন্ড ছেলে মেয়েগুলি, তারা অন্য একটা ইন্ডাস্ট্রিতে যাচ্ছে ছোট বাবাইয়ের থেকে ট্রেনিং নিয়ে, আজকে সেই অর্গানাইজেশনের টার্নওভারও কিন্তু এই ভাবনা চিন্তা থেকেই আসছে। আর এটাই কমপ্লিট টার্নওভার, আর এটাই মনে হয় আমাদের সাকসেস। আমরা একদম একদম তাদেরকেও তুমি তোমার সেই মূল যে মন্ত্রটা যেটা করবে, খুব ভালো করে করবে, সেইটাতে তুমি একবার দীক্ষিত করে দিচ্ছ, ব্যাস। তারপরে তো তারা যেখানে যাবে সেটাই আরো ছড়িয়ে যাবে। খুব ভালো, ওয়ান্ডারফুল। মানে আজকে মানে এরকম হয়, একজন গেছেন সে মানে আউট অফ ইন্ডিয়াতে এখন, এবং রীতিমতো রাত্রিবেলায় তার কোনো অসুবিধা হচ্ছে, তার ফিলিংস, তার কিছু, সে ফোন করে। আমি বলি এবারে আমাদের অনেক রাত হয়ে গেছে, এবার আমরা শুতে যাওয়ার সময়, তোর এখন জাস্ট এখন তুই তো ডিনার করলি, আর আমাদের এখন মিডনাইট হয়ে গেছে, তুই প্লিজ তো এখন আমাদেরকে টাটা বাই বাই করবো। না না দিদি, শুনতে হবে, কারণ তুমি সকাল থেকে ব্যস্ত হয়ে যাবে, তা এখন আমার কথাটা শুনতে হবে। কিংবা কোথাও আটকে যাচ্ছে তখনই জিজ্ঞাসা করা, কিংবা অভাব মানে ওর অভিযোগ, অভাব যা কিছু আছে, মানে ওদের যা কিছু সমস্ত কিছু সেখানে মানে আমাদের কাছে বলবে। আমি বলি এখন তো তুমি অন্য জায়গায় গেছো, বেটার গ্রোথের জন্য গেছো, তাহলে সবকিছু তুমি ওখানে জানাবে। না না না, এখানেই জানাবো। তো আমার মনে হয় এটা, এই যে শুধুমাত্র যে বায়োলজিক্যাল সন্তানই হতে হবে তারাই সন্তান, আমরা এটা বিশ্বাস করি না। আমরা মানে সার্বিকভাবে এরা সত্যি সন্তান সম হয়ে যায় আর কি। তো এটা একটা তুমি তোমার
তুমি তোমার যে প্রফেসরের না সিনিয়রের কথা বললে, মিস্টার শর্মা বোধহয়, কি যাকে তুমি সব সময় মানে বলো কিছু অসুবিধা হলেই, সেই ওনার জায়গাটা তুমি আবার নিচ্ছ হ্যাঁ, তোমার যারা। কৃষাণলাল শর্মা, হ্যাঁ। কৃষাণলাল শর্মা যদি শোনে সে ভীষণ প্রাউড ফিল করবে, হ্যাঁ মৌসুমী বলেছে। হ্যাঁ, এরকম আমি ডেফিনেটলি ওকে বলি যে আমার জীবনে ডিকশনারি হচ্ছে কিনা তুমি। এবং সত্যি আমি যেভাবে গাইডেন্স পাই যে কোনো বিপদে আপদে, কিংবা আমি বুঝতে পারছি না, আমি আপস্কিল করছি নিজেকে কোনো একটা সাবজেক্ট ম্যাটারে কিংবা কোনো একটা টেকনিক্যাল অ্যাসপেক্টসে, আমি আমি বুঝতে পারছি না, সেই মুহূর্তে ফোন করে নিচ্ছি যে এটা কি এরকম, এরকম বলে। হ্যাঁ, সেও আমাকে এরকম, কেন তোর তো অনেক মেন্টার্স আছে, তাদের কাছে জিজ্ঞাসা করে নে। আমি বললাম ডেফিনেটলি আমি তাদের কাছে জিজ্ঞাসা করবো, কিন্তু আমার ফার্স্ট মানে আমি তো আমার জীবনের অভিধান তোমাকেই মানি, তাহলে তুমি আমাকে বলে দাও। তো আজও কিন্তু আমি তাদের গাইডেন্সে। এই জন্য তুমি আমাকে বললে হুম না যে মৌসুমী তুমি একটা ভালো কর্পোরেট মানে ফিল্ড, হুম তুমি এখানে নিজের বিজনেস, আমি মনে করি সত্যিই দিদি যে আমি কিছু ছাড়িনি। আমার সঙ্গে হুম। ভাবে তারা সবাই রয়েছে, আমার প্রত্যেকটি কলিগস, সবাই সবাই রয়েছে আমার সঙ্গে আসলে। তো এখন বর্তমানে মানে কতজন তোমার সাথে কাজ করছে, জাস্ট অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়ার জন্য? অ্যাকচুয়ালি আমাদের কিচেন ক্যাপাসিটি হচ্ছে 6 আর কি, 5 to 6 আর কি। তো আমরা মানে ইন্টারনালি ইনহাউস ক্যাপাসিটির কথা বললাম। এছাড়া আমি যদি বলি কাজের ক্ষেত্রে, আমি আমি হ্যাঁ। বিশ্বাস করি, আমি জানি না এটা কতজন বিশ্বাস করে, কিন্তু এটা আমি আমার সার্ভিস সেগমেন্ট আমি যখন শিখেছি আমার সিনিয়রদের কাছ থেকে, যে আমাদের সাপ্লায়াররা ইকুয়ালি আমাদের বিজনেস পার্টনার। তো আমি তাদেরকে যদি ধরি, তারা মোটামুটি হুম 11 জন রয়েছে আর কি, তাদের সেই হুম। ফ্যামিলি। তোমার সাপ্লাই করে খাবার, হ্যাঁ, ডেলিভারি যারা না করছে? যে হ্যাঁ। ডেলিভারি করছে যারা তারা নয়, আমাদের যারা ভেন্ডার, আমাদের র মেটেরিয়াল আমরা যাদের কাছ থেকে রিসোর্স করছি আর কি, সেখানে। কারণ হুম আমরা বিশ্বাস করি যে যেখান থেকে আমরা র মেটেরিয়াল আনছি সেই জায়গাটাকে ট্রেনিং দেওয়া, সেই সোর্সিং পয়েন্টটাকে ভালোভাবে আমাদেরকে খুঁজে বার করা এবং হুম। তারপর তাদেরকে গাইড করা একদম। এবং আমাদের ডিমান্ড হ্যাঁ। অনুযায়ী তাদের কাছ থেকে নেওয়া, এটা একটা ভীষণ বড় জায়গা। তো এরকম যদি আমি দেখি, আমাদের সাপ্লায়ার, নাম্বার অফ সাপ্লায়ার 11। সমস্ত আমি ভেজ, ভেজিটেবলস, নন ভেজের নানা রকম ক্যাটেগরি, সমস্ত আমাদের গ্রসারি ভেন্ডার, সবকিছু, ডেয়ারি ভেন্ডার হুম থেকে সবকিছু সবাইকে নিয়ে যদি দেখি, আমাদের 11 সাপ্লায়ার্স রয়েছে এই মুহূর্তে। আমাদের ইনহাউস অপারেশন ডিপার্টমেন্টে 5 to 6, মানে এটা ভ্যারি করে, সেই বললাম যাওয়া আসা চলতেই থাকে সেরকম। আর আমাদের ডেলিভারি যারা দিচ্ছে, ইনহাউস ডেলিভারি যারা দিচ্ছে, সেটাও একটা, সেটা একটু ভ্যারি করে, সেটা কখনো আমরা টেম্পোরারি বেসিসে কখনো কাউকে ডাকছি কিংবা পার্মানেন্টলি থাকছে, সেটা ভ্যারি করে 1-2 জন আর কি। সেটা খুব কম, নাম্বার অফ ডেলিভারি পার্সনস কম। ওকে। পোর্টার এসে গেছে, পোর্টারের হেল্প নিতে পারি আমরা এখন। মোটামুটি 20 থেকে 25 জনের মতো লোকের একটা টিম ওয়ার্কের হ্যাঁ, ব্যাপারটা, বলতে পারো তাই না? ওভারঅল, ওভারঅল হ্যাঁ ইনবাউন্ড আউটবাউন্ড হ্যাঁ সবকিছু মিলিয়ে। হ্যাঁ হ্যাঁ। আর একটা কথা বলো, তুমি তো কাস্টমারদের ফিডব্যাক নাও তোমার ছোট বাবাইদের সবার কাছ থেকে, এই ফিডব্যাকটা কি তুমি সবসময় অ্যাপ্লাই করতে পারো? এই জন্য বলছি, ধরো 50টা লোক তো 50 রকম কথা বলবেন। কেউ হয়তো বলবেন আমি একদম ঝাল খেতে পারি না, কেউ বলবেন না বেশি একটু মাঝামাঝি ঝাল দিও, বা কেউ বলবেন আমি 8টার সময় কিন্তু ডিনার করে ফেলি, আবার কেউ বলবেন শোনো যদি 8টার সময় দাও না আমরা তো 9:30 10টায় খাই, খাবারটা ঠান্ডা হয়ে যায়। তো এগুলো তুমি কিভাবে এটা ম্যানেজ করো? হ্যাঁ, এটা তুমি অ্যাকচুয়ালি খুব ভালো কথা বলেছো। মানে কাস্টমার ফিডব্যাক আলটিমেটলি আমরা এটা মনে করি যে আমরা কাদের জন্য কাজ করছি, আমরা আমাদের গ্রাহকের জন্য কাজ করছি, আমরা আমাদের ফুডিজদের জন্য কাজ করছি। আমি অ্যাকচুয়ালি কাস্টমারের থেকে রাদার আমি মনে করি যে ফুডিজ বলাটা বেটার আর কি। তো তার মানে তারা তো আমাদের পরিবার, আমাদেরকে বড় হতে যারা সাহায্য করছে, প্রত্যেক মুহূর্তে যারা আমাদের গাইড করছে, তারা আমাদের পরিবার। তো আমরা এই হুম পরিবারের সঙ্গে, একটা বৃহৎ পরিবারকে নিয়ে এগোচ্ছি আমরা। তো এদের সব সামগ্রিকভাবে সমস্ত ডিমান্ড কিংবা তাদের ফিডব্যাক গুলো শোনা, সেগুলো আমাদের হুম দায়িত্বের মধ্যে বর্তায় এবং সেই দায়িত্বটা হয়তো একদিনে আমরা ফুলফিল করতে পারি না। কারণ এতজন একটা বাড়িতে যদি অনেক মেম্বার্স থাকে, বিভিন্ন পরিবারের বিভিন্ন মেম্বারসদের বিভিন্ন রকম ডিমান্ড থাকে, সেটা হয়তো সবকিছু একদিনে ফুলফিল করা যায় না। কিন্তু আমরা চেষ্টা করি অল্প 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 করে, এবং নিজেদেরকেও আরো আপস্কিল করি যে কিভাবে অ্যাট এ টাইম আমরা সবার সব ডিমান্ডটাকে ফুলফিল করি। তবে হ্যাঁ, আমরা কাস্টমার ফিডব্যাক প্রচন্ড, মানে আমরা টপ প্রায়োরিটিতে রাখি।
যে কোনো ধরনের ফিডব্যাক হোক না কেন সেটা আমরা প্রায়োরিটিতে রাখি। আমরা মনে করি আমাদেরই তো পরিবার, এবং তারা যে ফিডব্যাকটি আমাদেরকে দেবে সেটা আমাদের ভালোর জন্যই দেবে। আমরা কোনোদিন কোনো ফিডব্যাককে কমপ্লেন হিসাবে নিই না, আমরা খুব ওপেন। আমরা ডেফিনেটলি আমাদের কনসার্ন যেগুলো সেগুলো আমরা তাদের সঙ্গে শেয়ার করি, যে হয়তো আজকে এই জিনিসটার জন্য আমাদের লেট হচ্ছে, কিংবা এই জিনিসটার জন্য আমাদের হয়তো এটা এরকম হলো, সেটা আমরা জানাই। আমরা মেনে নিই আমাদের কোথায় স্কোপ অফ ইমপ্রুভমেন্ট, আমাদের কোথায় ইমপ্রুভ করতে হবে, আমরা কোথায় পিছিয়ে আছি, এবং আমরা কন্টিনিউয়াস কিন্তু লার্ন করছি যে সেটাকে কিভাবে ওভারকাম করব। বাট আমাদের জেনুইনলি তারা তাদের ফিডব্যাক দেয়, এবং তারা তাদের পরিবারের ছোট সদস্যদের তো তারা ঠিক ফিডব্যাকই দেবে আমাদেরকে গ্রো করবার জন্য। হুম। আচ্ছা, এবার তোমাকে যদি আমি বলি, তুমি এক কথায় বলো, তোমার এই যে কাস্টমারদের তুমি ধরে রেখে, তোমার বাচ্চাদের আমি বলছি, তুমি বলছিলে ফুডিজ, আমি বলছি বাচ্চা, ঠিক আছে, তোমার এই সন্তানদের যে তুমি ধরে রেখেছো এবং এদের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমি যদি বলি তোমার এই জাদু কাঠিটা কি, একটা কথা, একটা সেন্টেন্সের মধ্যে সেটা বলো, তোমার কি মনে হয় কি কারণ? এটা হচ্ছে ম্যাজিক। এটা হচ্ছে সম্পর্ক আর পরিবার, আর কিচ্ছু নয়। সম্পর্ক আর পরিবার, মানে ভালোবাসা একদম ভালোবাসা, সবার উপরে। একদম একদম। আমি আর কিছু মনে করি না আর কি। এটা আচ্ছা, দিদি, আমি একটা জিনিস সবসময় বলবো, যে এটা আমার থেকে বেশি ভালো বলবে আমাদের ফুডিজরা, যে তারা কেন এত আমাদেরকে স্নেহ করে, এত ভালোবাসে, এত আশীর্বাদ দেয়, এত সাপোর্ট করে। হ্যাঁ, হ্যাঁ। সেটা তুমি যখন বললে তখন আমিও তোমার ওয়ান অফ দা ফুডিজ, আগে তো রেগুলার ছিলাম, এখন আমি একটু দূরে চেম্বুরে শিফট হয়ে গেছি, তোমাকে বলেছিলাম, তাই জন্য রেগুলার হয় না। তো আমার যেটা মনে হতো, আমার ওইটাই তোমার সাথে কথা বলতাম যখন ইন্টারাকশন হতো, সেটা আমার খুব ভালো লাগতো। তুমি সুন্দর করে নরম করে যে কথা বলো, ওটার মধ্যে একটা ভীষণ আন্তরিকতা ছিল, আমাকে ওটাই টেনে রেখেছে, এবং যার জন্য আমি যখন চেম্বুরে গেলাম, ওখানে গিয়ে দেখো আমি তোমাকে ভুলতে পারি, তুমি আমার মনের মধ্যে রয়েই গেছো। এটা বড় তাই পাওয়া, আমাদের। এটা বড় পাওয়া দিদি, হ্যাঁ, এটা বড় পাওয়া। একদম। আচ্ছা, এবার বলি, ছোট বাবাইকে নিয়ে তোমার স্বপ্ন কি? আজ থেকে 5 বছর পরে তুমি ছোট বাবাই ডেলিভারি কিচেন, এটাকে কি কি তার পরিবর্তন দেখতে চাও? মানে কি বলবো, ইমপ্রুভমেন্টই হবে, যত দিন যায় কিছু না কিছু চেঞ্জও হয়, এবং চেঞ্জ ফর ইমপ্রুভমেন্ট, অবশ্যই সেটা ভালোর জন্য হবে। ঠিক। সেটা তোমার স্বপ্ন কি বলে? অ্যাকচুয়ালি দেখো দিদি, এটা একটা ভীষণ স্বপ্নের কথা বলে, তো তো স্বপ্নটা অনেকটা ভাববার বিষয়। হ্যাঁ, অনেক কিছু হুম। ভাবনা চিন্তা আছে। আহ, আমাদের স্বপ্ন কিছুটা নির্ভর করে আমরা কি স্বপ্ন দেখছি সেটা, আর কিছুটা নির্ভর করে অন্যরা আমাদেরকে নিয়ে কি স্বপ্ন দেখছে সেটা কিভাবে ফুলফিল করবো। তো এইটা যেটা, তুমি এখান থেকে চেম্বুরে শিফট করেছো, তুমি কিন্তু ছোট বাবাইকে বলোনি। ইকুয়ালি আমাদের এইরকম অনেক ফুডিজ আছে যারা, কেউ দিল্লিতে শিফট করে গেছে। কিছুদিন আগে এক কাকিমা আমাকে বলছে, মৌসুমী, শুধু খাবারের জন্য, তিনি কলকাতায় থাকেন আর তার ছেলে চাকরি সূত্রে মুম্বাইতে কিছুদিন আগে হায়দ্রাবাদে শিফট করেছে, বলে মৌসুমী, লাস্ট 2 বছর এত স্মুথলি আমার কোনো অসুবিধা হয়নি, খাবারের জন্য নয়, যখন কোনো রকম কোনো কিছু মনে হয়েছে যে কিছু জিজ্ঞাসা কিংবা এটা এই মুহূর্তে হেল্পের প্রয়োজন, ছোট বাবাই আছে, তো ছোট বাবাই থেকে আমি স্মুথ সার্ভিস পেয়ে গেছি, শুধু খাবার নয়। কিন্তু আজকে তিনি যখন হায়দ্রাবাদে তার ছেলেকে নিয়ে যাচ্ছে, বলছে যে আজকে আমি হায়দ্রাবাদে যাচ্ছি, আমি গিয়ে ওখানে কি করে ছোট বাবাই পাবো। তো এই ছোট বাবাই কেন হায়দ্রাবাদে নেই। আমার বেশ কিছু ফুডিজ, তার মধ্যে একজন আছে জয়ী, ও দিল্লিতে শিফট করেছে গত বছর। ও বলে আমি ছোট বাবাইকে মিস করছি, ছোট বাবাই কেন এখানে নেই, খাবারগুলো কেন এখানে পাবো না। তো এটা অ্যাকচুয়ালি আমাদের দেখা নিজস্ব, আমাদের দেখা স্বপ্ন নয়, আমাদের ফুডিজদের দেখা স্বপ্ন, তারা আমাদেরকে দেখতে চায়। তো আমি জানি না এটা 5 বছর কি 10 বছর কবে হবে, স্বপ্ন দেখতে তো অবশ্যই হবে, কারণ আজকে থেকে স্বপ্ন দেখা শুরু করলে সেটার দিকে আমরা বাস্তবে রূপায়ণ করতে আমাদের আরো সময় লাগবে, কত তাড়াতাড়ি কি কত দেরি হবে জানি না, কিন্তু স্বপ্ন দেখতে তো কোনো বাধা নেই। তো এই স্বপ্নটা আমরা দেখি, যে ছোট বাবাই যেন আহ কোথাও কোথাও, যেখানে যেখানে মনে হয় যে ছোট বাবাই থাকা প্রয়োজন, যে জায়গাগুলিতে, সেখানে ছোট বাবাইকে নিয়ে যেন যেতে পারি। আর আর এই ছোট বাবাই পুরো ভারতবর্ষে, আপাতত পুরো ভারতবর্ষে, তারপরে আরো ভারতবর্ষের বাইরেও
ছড়িয়ে যাবে, এটাই তোমার স্বপ্ন, তাই তো? এটা আমাদের ফুডিজদের দেখা স্বপ্ন আমাদেরকে ঘিরে। আর আরেকটা হ্যাঁ, হ্যাঁ। স্বপ্ন তোমাকে জানাই দিদি, আমি জানি না সেটাও কতটা করতে পারবো। ছোট বাবাই অ্যাকচুয়ালি বরাবরই একটা নেসেসিটির উপর কাজ করেছে, যে যেমন খাবার এটা আমাদের একটা বেসিক নিড, তেমনি আমার মনে হয় যে শিক্ষা এটা একটা প্রচন্ড ভাবে অপরিহার্য আমাদের জীবনের সকলের জন্য। তো আমাদের মানে খুব ইচ্ছে, জানি না সেটা কিভাবে আনবো কিংবা কতটা কিভাবে আনতে পারবো, কিন্তু এটা আমাদের নিজস্ব স্বপ্ন যে আমরা ছোট বাবাইকে নিয়ে ভাববো এডুকেশন ফিল্ডেও আর কি। তো সেটা জানি না এটা কিভাবে আমরা মানে এগোবো, বাট এটা একটা থট, এটা আমাদের একটা প্ল্যানিং এ রয়েছে। তুমি এডুকেশন এডুকেশন কি করা? এডুকেশন ফিল্ডে। আচ্ছা, এডুকেশন ফিল্ডে। ওকে, ওকে, ওকে। হ্যাঁ, ছোট বাবাইয়ের নামে একটা ডিপ্লোমা হতে পারে, একটা সার্টিফিকেট কোর্স দিয়ে শুরু হলো, মানে যারা তোমার কাছে শিখবে এরকম ব্যাপার একটা। স্কুল স্টুডেন্টস যারা আছে, যারা অলিম্পিয়াডস দিচ্ছে, কিংবা যারা ধরো 11-12 পরে তারা কোন ফিল্ডে যাবে, তো সেই ধরনের হ্যাঁ, গাইডেন্স তাদেরকে বোঝায়। এটা একটা ভীষণ বড় স্কোপ, যে স্টুডেন্টসরা বুঝতে পারে না আমি এটা কোথায় যাব, কিংবা আমি ভাবছি যে আমি এটা হব, কিন্তু দেখা গেল আমি এক্সামে বসলাম কিন্তু আমি সেটাকে পারলাম না, অ্যাচিভ করলাম না, তারপরে হ্যাঁ, তারা ভেঙে পড়ে। তো আমি কি করব হ্যাঁ, এরপরে, আর কি করতে পারি, ওটাই তো শেষ নয়, আরো অনেক স্কোপ আছে, হিউজ স্কোপ। তো সেইটাকে একদম। গাইড করা, তৈরি করা, এইটাকে নিয়ে আমাদের খুব ইচ্ছে যে আমরা একটু শিক্ষার উপরে কাজ করি। ওকে, মানে এডুকেশন কাউন্সিলিং এই ধরনের একটা কারেক্ট, ব্যাপার। কারেক্ট, কারেক্ট। ওকে, 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 ভেরি গুড। ইনফ্যাক্ট আমার একটা প্রশ্ন তোমাকে এরকম করার আছে। আমি ভেবে রেখেছি যে আজকের দিনে যে কর্পোরেট জবে এক তো চাকরি পাওয়াও যথেষ্ট কঠিন, পছন্দ মতো চাকরি পাওয়া এবং পছন্দ মতো মনের মতো চাকরি পেলে তারপরে সেখানে দীর্ঘদিন টিকে থাকা, সুস্থ ও স্বাভাবিক শরীর এবং মন নিয়ে, এটা একটা চ্যালেঞ্জ, তাই না? ঠিক। এই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি আজকের যে নতুন প্রজন্ম যারা, তাদের জন্য তোমার কি মেসেজ? মানে তুমি একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ করছো, চাকরি এখন করছো না, মানে এই ব্যাপারটা আর কি, এটা কেরিয়ার কাউন্সিলিং এরই মতোই হলো অনেকটা। পারলাম। একটা তুমি আমার দর্শকদের জন্য যদি একটুখানি বলো, এটা অনেক বাচ্চাদের হয়তো শুনে ভালো এটা লাগবে। একটা খুব ভালো প্রশ্ন, এবং এটাকে নিয়ে আমরা ভীষণ বলা বলি করি, আমাদের বাড়িতে এটাকে নিয়ে আমরা খুব কালচার করি। সেটা হচ্ছে, দেখো দিদি, হুম, এই জেনারেশনে যারা বড় হচ্ছে, আমি তাদেরকে দেখে ভীষণ ভাবে অনুপ্রেরণা পাই। কারণ তারা যেভাবে এক্সপোজার পাচ্ছে, আমি যদি আমার স্টুডেন্ট লাইফটাকে দেখি, কিংবা আমি জাস্ট চাকরিতে জয়েন করেছি সেই সময়টাকে দেখি, এবং আমি যদি এই সময়টাকে দেখি, আমি দেখি তারা অনেক কিছু জানে এবং অনেক ভাবে তারা এক্সপোজ পায়, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজার পাচ্ছে, বিভিন্ন রকম সোর্স থেকে তারা মেন্টরশিপ পাচ্ছে। কিন্তু যেটা আমার মনে হয়, যেটা আমি দেখেছি, যেটা আমার আমার এই প্রজন্মের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য যেটা বলার ইচ্ছে আর কি, যে একটা জিনিস সেটা হচ্ছে কিনা, যন্ত্র যেন কোনোভাবে আমাদেরকে কন্ট্রোল না করে, যন্ত্র যেন মানুষকে কন্ট্রোল না করে, মানুষ যেন যন্ত্রকে কন্ট্রোল করতে পারে। যন্ত্র ছাড়া মেকানিক্যাল ইউজ এখন প্রত্যেকটা জায়গায়, এবং যেভাবে আমরা চলছি সেখানে আমাদের ইউজ অফ মেকানিক্স ভীষণ ভাবে জরুরি, কিন্তু কোথাও তো রাশ টানতে হবে। তো সেটা আমাদের ডিসিপ্লিন হওয়াটা খুব দরকার। সেকেন্ডলি যেটা হয়, যেটা আমি দেখেছি, যে ধৈর্যের খুব অভাব। তো আমার মনে হয় যে এই প্রজন্মের জন্য আমার মনে হয় যে ধৈর্য নিয়ে ভাবনা চিন্তা করা, কাজ করাটা খুব জরুরি, এবং এটা স্কুলেও এই ব্যাপারে গাইড করাটা খুব দরকার, এটা একটা সাবজেক্টের মধ্যে আসা উচিত বলে আমার মনে হয়। আর থার্ড, যেটা আমি ফিল করি, যেটা সম্পূর্ণ আমার ধারণা, আমি ভুলও হতে পারি, সেটা হচ্ছে দিদি, একটা বয়সের যে গ্যাপ, সেটা আমি দেখতে পাই কিভাবে, যে এল্ডার্সরা রয়েছে, তাদের অভিজ্ঞতা, তাদের গাইডেন্স কোনোভাবে যেন কোথাও যেন ঠিকভাবে মানে আমরা নিতে পারছি না, এই জেনারেশন নিতে পারছে না। আমার মনে হয় যে যারা এল্ডার্স, যারা মোটামুটি 60, 70, 80-তে পৌঁছেছে, তাদের যে দীর্ঘ মানে 50-60 বছরের যে এক্সপিরিয়েন্সটা তারা গ্যাদার করেছে, সেই এক্সপিরিয়েন্সটার সঙ্গে এই প্রজন্ম তাদের এক্সপিরিয়েন্সটা যদি একসঙ্গে মিশিয়ে নিতে পারে, তাহলে কিন্তু নিজেরাই নিজেদেরকে এনরিচ করবে অনেকভাবে। তো এটা আমার মনে হয়
তিনটে জায়গায় যদি মানে ঠিকভাবে গাইডেন্স নিতে পারে, কিংবা ঠিকভাবে যদি তারা এই তিনটে জায়গার উপরে ফোকাস করতে পারে, আমার মনে হয় যে তারা আরো বেশি ভাবে, মানে আমরা অনেক বেশি ভালোভাবে এগোবো, আমরা এই প্রজন্মের থেকে অনেক বেশি ভালোভাবে বেনিফিটেড হবো আর কি। হুম 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 হুম, একদম একদম। আচ্ছা, আরেকটা কথা যেটা আমি তোমাকে ভাবছিলাম জিজ্ঞেস করব, যে তুমি এই যে তোমার এই যে এম্পায়ার তৈরি করছো, এম্পায়ারই বলছি আমি এটাকে, এই যে করছো এবং এটা দিনে দিনে আরো বড় হবে, এটা কার জন্য করছো? তোমার মতো করে বলো। এটা আমার জাস্ট প্রশ্ন, তোমার ভেতর থেকে কথা বের করার জন্য, ঠিক আছে? এই এটা তুমি কার জন্য করছো, কার জন্য বানাচ্ছো এটা? দেখো দিদি, এটা এটা আমি কিভাবে বলবো, এটা হচ্ছে তুমি কারণ এটা আমি ভাবিনি আর কি এইভাবে যে কার জন্য করছি। হ্যাঁ, ডেফিনেটলি ওয়ার্ক ইজ মাই ওয়ার্শিপ, এটা আমি মনে করি আর কি। যে কাজটা করব সেটাই আমার কাছে সব, ওটাই আমার ধ্যান ধারণা। আর যে ভাবনাটা আর কি, সেই ভাবনাটাই যদি, আমার ভাবনাটা যদি সত্যিই সঠিক হয়, তাহলে আমি বুঝবো যে আমার কাজের কিছুটা পার্সেন্টেজ হলেও আমি আরেকটি মানুষকে হেল্প করতে পারবো। এবার আমাদের এই যে ছোট বাবাইয়ের যে প্রিন্সিপালটা, এটাকে নিয়ে যদি কেউ আগামী প্রজন্ম বলো, কিংবা যারা যারা ভীষণভাবে ওপেন, যারা মনে করে যে ছোট বাবাইয়ের কনসেপ্ট, ছোট বাবাইয়ের প্রিন্সিপাল নিয়ে এগিয়ে যাওয়া যায়, সমাজের কাজে আসবে। আমরা আলটিমেটলি যে কাজই করি শুধু তো নিজেদের জন্য নয়, সেটা কোনোভাবে চাই যে সে সামাজিক ভাবে কিভাবে সেটা অন্যের কাজে আসবে। তো সেটা যদি মানে অপর প্রান্ত থেকে কেউ ওপেনলি মনে করে যে ছোট বাবাইকে নিয়ে এগোনো যায়, তো ছোট বাবাই সাম্রাজ্য ডেফিনেটলি আমরা পরিশ্রম দিয়ে যাব, আমাদের সততা দিয়ে যাব। আহ যেই আসবে আমরা ভীষণভাবে ওপেন যে তারা সেই সাম্রাজ্যটাকে আরো এগিয়ে নিয়ে যাক, আরো বাড়িয়ে নিয়ে যাক। অবশ্যই এটা তো ইচ্ছে করবেই যে এটা আরো বাড়ুক, এটা এগিয়ে যাক, কিন্তু এটা কেউ একলা তো পারে না। তো এটা না, আমরা তিন ভাই বোন সকলে মিলেই আমরা আমাদের প্রিন্সিপালে ভীষণভাবে ফলো করি, নিজেদের প্রিন্সিপাল আমরা এটাকে নিয়েই এগিয়ে যাচ্ছি। আমাদের বহু মানুষ বলে যে মৌসুমী, কেন তোদেরকে অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যায় না? তাহলে তো তোদের ডেলিভারিটা এত তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, মানে তোদের খাবার আমাদের কাছে অনেক তাড়াতাড়ি আসে। আমরা শুধু একটাই কথা বলি যে এই মুহূর্তে আমরা আমাদের যে প্রিন্সিপাল আমাদের লাইফে আছে, যে আমরা মানুষকে কোয়ালিটি খাবার খাওয়াবো। দেখো দিদি, কোয়ালিটি ফুড আর সেফ ফুড এই দুটো কিন্তু ইন্টারকানেক্টেড, দুটো ইনডিস্টিংক্ট হতে পারে, বাট দে আর ইন্টারকানেক্টেড। তো একটা সেফ ফুড মানে কিন্তু কোয়ালিটি ফুড হতে পারে না, আবার একটা কোয়ালিটি ফুড কিন্তু সেফ ফুড হতে পারে না। তো এইটা আমার কোথাও যেন মনে হয় যে যারা এই ভাবনা চিন্তা নিয়ে এগোচ্ছে, কিংবা যারা এই ভাবনা চিন্তার সঙ্গে একমত, তারা, তাদের জন্য ছোট বাবাই সাম্রাজ্য হবে। ওকে, ওয়ান্ডারফুল। আরেকটা কথা বলো, আমি যেটা কথা বলতে বলতে মনে হলো, আমি আমার দর্শকদের বলছি, আমি অলরেডি জানি এই ব্যাপারটা। আমি শুনেছি যে কোভিডের সময় যখন ঘরে ঘরে পুরো পরিবারে কোভিড হয়েছিল, তখন ছোট বাবাই থেকে তাদের খাবার খাইয়ে শুধু বাঁচিয়ে রেখেছে তা না, কোভিডের মতো করে খুব সিম্পল ভাবে খাবার তৈরি করে তুমি পাঠাতে, এটা আমি শুনেছি তোমার বাচ্চাদের, তোমার সন্তানদের কাছ থেকেই শুনেছি। এটা একটা বিরাট মানে সাহায্য হয়েছে কোভিড এর সময়, বুঝতেই পারছেন যারা শুনছেন এইটা, আমাদের এই এপিসোড। এই একটা আরেকটা কথা তোমাকে জিজ্ঞেস করি, ধরো যাদের কারো ডায়াবেটিস আছে, কারো কিডনির প্রবলেম আছে, তাদের জন্য কি তুমি কনসিডার করবে? ধরো এরকম তোমার দুটি লোক আছে, কি একটি লোকেরই খুব কিডনির প্রবলেম, কিন্তু সে অসহায়। আজকের দিনে আমরা বয়স যেমন যেমন বাড়তে থাকে, আমরা অনেকেই খুব অসহায় হয়ে যাই, কারণ আমরা তো আর জয়েন্ট ফ্যামিলিতে থাকি না, দেখাশোনা করার লোক খুব কম হয়ে যায়, ছেলে মেয়েরা দূরে হয়ে যায়। মানো একটি অসহায় লোক, তার কিডনির প্রবলেম, কি একজন খুব মানে ডায়ালিসিসের পেশেন্ট, তার খাবার বানানোর লোক নেই, সেক্ষেত্রে কি ছোট বাবাই পারবে এগিয়ে আসতে? আহ সম্ভব? দিদি, তুমি যখন এই কথাটা বললে 2020-তে কোভিড এর সময়, মানে আমাদের ফুডিজরা না, আমরা বলি দে আর আওয়ার ডাইরেক্টর। ওরাই আমাদেরকে, তোমরাই অ্যাকচুয়ালি আমাদেরকে গাইড করো। কোভিড এর যে সময় সবাই একটা ইকোনমিক্যাল কন্ডিশন নিয়ে একটা ভীষণ চ্যালেঞ্জের মুখে পড়েছিল, ঠিক সেই সময় আমাদের ফুডিজরা আমাদের কাছে ডিমান্ড করে যে মৌসুমী, তোরা এই নিয়ে অলরেডি কাজ করেছিস, তোদের মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তোদের এক্সপেরিয়েন্স, তোদের প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড এইভাবে এই ফিল্ড থেকেই আছে।
আমার বলে রাখি, অ্যাকচুয়ালি আমার ব্যাপারে তো আমি বললাম, আমাদের ছোট বাবাই কনসার্নে আমার ভাই সুমনজিৎ, সেও কিন্তু একজন ফুড প্রফেশনাল, সেও কিন্তু বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করেছে এবং তারপরে সে ফুড কর্পোরেট মার্কেটিং এ। এবং আমার আমার ভাই শুভদীপ, সেও কিন্তু হসপিটালিটি ইন্ডাস্ট্রি থেকে বিলং করে, আছে ফুড মার্চেন্ডাইজ ডিপার্টমেন্টে রয়েছে, এটি রিটেল ইন্ডাস্ট্রিতে রয়েছে সে। সে এখন এই মুহূর্তে মুম্বাইতে নেই। সে পরোক্ষভাবে আর কি আমাদেরকে নানা রকম ভাবে গাইড করে। তো যেহেতু আমরা 3 ভাই বোন এটাকে নিয়েই পড়াশুনো এবং এই নিয়েই আমাদের কাজকর্ম, সেই জন্য আমরা সামহাও কোথাও যেন নিজেদেরকে মানে এনকারেজ করতে পেরেছি উইথ দ্য হেল্প অফ আওয়ার ফুডিজ, যে হ্যাঁ আমরা এই নিয়ে কাজ করতে পারি। এবং তারপর থেকে আমাদের সেই জার্নি শুরু হয়। মানে কোভিড, শুধু তাই নয়, লাংসের প্রবলেম, কিডনির প্রবলেম, ডায়াবেটিস প্রবলেম, ইভেন এখন বর্তমান যুগে সব থেকে বড় চ্যালেঞ্জ, যেখানে মানুষ ভীষণভাবে ভয় পায়, ক্যান্সার। তো আমি কখনো চাই না যে আমাদের একটা অ্যাকচুয়ালি সেগমেন্ট আছে ফর দ্য মেডিকেলি ট্রিটেড ফুডিজ, যাদের ডায়েটে মেডিসিন এসে গেছে। আমরা এই সেগমেন্টের উপরে মানে প্রচন্ড ভাবে কাজ করছি, আমাদের রিসার্চ ওয়ার্ক এগুলো চলছে আমাদের এই সেগমেন্টের ওপরে। আমি পার্সোনালি কখনো চাই না এই সেগমেন্টে কেউ কোনো রকম ভাবে মানে কারোর, আমি চাই সবার জীবন খুব সুস্থ এবং দারুণ ভাবে তারা তাদের জীবন নিয়ে এগিয়ে চলুক। কিন্তু শরীর তো কোথাও না কোথাও, কখনো না কখনো সেটা কখনো বন্ধ হবে, আবার সচল হবে, এরকম। তো সেই কথা ভেবেই আমরা এই সেগমেন্টের জন্য কাজ করছি, কিন্তু লাস্ট 3 বছর, মোর দেন 3 ইয়ার্স হয়ে গেছে, এবং আমরা কিন্তু খুব ভালোভাবে করছি। আর এই কাজটা করতে গিয়ে কিন্তু শুধুমাত্র কাজ করা নয়, এই জায়গাটা করতে আমাদের কিন্তু পড়াশুনো করতে হয়। আমরা রীতিমতো পড়াশুনো করছি, আমরা গাইডেন্স পাচ্ছি, বিভিন্ন ডক্টরসদের কনসালটেশন, তাদের সঙ্গে কথা বলা, তাদের থেকে গাইডেন্স। কারণ ধরো একজন ফুডি, তাকে কতটা লিকুইড ফুড দিতে হবে, কারণ সে জাস্ট সলিড মানে সেমি লিকুইড ফুড থেকে সে জাস্ট সেমি সলিড ফুডে এসছে আর কি। তাহলে তাকে কোন জায়গা, মানে সেই খাবারটা কতটা প্যালেটেবল হতে হবে, সেইটার উপর কাজ করা, সেটার উপর রিসার্চ করা, এবং সেইভাবে তাকে তার ডিমান্ডটাকে ফুলফিল করা, এটা খুব জরুরি। আমরা কিন্তু এটার উপর যথারীতি কাজ করছি। আশা করি তোমাদের আশীর্বাদে, তোমরা যেভাবে আমাদেরকে সাহস দিচ্ছ, আমার মনে হয় আমরা আস্তে আস্তে করে এই সেগমেন্টটাকে নিয়ে এগিয়ে যাব। কিন্তু আমি পার্সোনালি বলছি, আমি ভীষণ ভয় পাই এই সেগমেন্টটার জন্য। ভয় পাই এই জন্যই, আমার খুব কষ্ট হয়, ভয় পাওয়ার থেকে আমার খুব কষ্ট হয়, আমার প্রচন্ড কষ্ট হয় যে আমি অপরদিকে মানুষের কষ্টটা নিতে পারছি না। চেষ্টা তো করছি তাদেরকে ভালো করবার, তাদেরকে ভালো রাখার, কিন্তু আমি চাই না যে কেউ কষ্ট পাক। আমি সত্যিই চাই না দিদি যে কেউ কষ্ট পাক। তার মানে তোমরা অলরেডি ওদের জন্য স্পেশাল খাবার সাপ্লাই করে থাকো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমরা করি। হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে। আর মৌসুমী, আমার লাস্ট প্রশ্ন এটা হবে তোমাকে, যে তুমি ধরো, তুমি যে ছোট বাবাইতে তুমি যে রোলটা পারফর্ম করছো, ছোট বাবাই ডেলিভারি কিচেনের জন্য, এই রোলটার জন্য ভবিষ্যতে, এই রোলটা করার জন্য তুমি কি কাউকে তৈরি করছো কনসিয়াস? দেখো দিদি, তৈরি ইন দা সেন্স, সবার আগে মানসিক ভাবে তৈরি হওয়াটা খুব প্রয়োজন, মানে ভাবনা চিন্তা তৈরি হওয়াটা খুব প্রয়োজন। ঠিক যে মুহূর্তে ভাবনা চিন্তা তৈরি হয়, সেই মুহূর্তে কিন্তু মানুষ সেটাকে প্রয়োগে নিয়ে আসে আর কি। তো ডেফিনেটলি আমাদের টিম মেম্বার্স, ডেফিনেটলি আমার ভাইরা, তারাও প্রচন্ড ভাবে চেষ্টা করছে যে একটা ভালো টিম তৈরি করার। হতে পারে আমাদের ইনহাউস টিম থেকে, হতে পারে আমাদের ফুডিজ ফ্যামিলি থেকে কেউ আসতে পারে ছোট বাবাই জার্নিকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা চাই দিদি যে সামগ্রিক ভাবে সবাই সবার নিজস্ব রোলকে নিয়ে এগিয়ে যাক, ভাবনা চিন্তা যেন একই থাকে, সেই ভাবনা চিন্তা নিয়ে এগোতে। একদম একদম। আর যখন এত সুন্দর একটা প্রচেষ্টা, তখন প্রত্যেকটি যে পিলার যারা, তাদের একটা সাবস্টিটিউটও প্যারালালি তৈরি করাটা খুব দরকার। কারণ এমনি তো তুমিও তো একটা মানুষ, তোমারও আজকে একদিন শরীর খারাপ হতে পারে, তুমি 15 দিন অসুস্থ থাকতে পারো, তাই না? তো এই হলো। তো আমি নিশ্চিত যে আমার যারা ভিউয়ার্স, তাদের সবারই মৌসুমীকে খুব খুব ভালো লেগেছে। আর আমার ভিউয়ার্সদের আরেকটা কথা আমি বলি, যে আমাদের বাংলায় কথাটা আছে, যে রাঁধে সে চুলও বাঁধে। তো মৌসুমীও কিন্তু সেই ক্যাটাগরির। মৌসুমীকে দেখেও তোমরা সবাই বুঝতেই পারছো
মৌসুমী যেমন সুন্দর করে রান্না করে, যেমন সুন্দর করে সবাইকে খাওয়ায়, ঠিক সেরকমই সুন্দর করেও নিজেকেও সবসময় সাজিয়ে গুছিয়ে রাখে। এবং এটা একটা খুব বিশেষ গুণ, যেটা খুব দরকার, আমাদের প্রত্যেকের মধ্যে থাকা দরকার। আমরা যেভাবে আমাদের নিজেদের বাড়ি ঘরদোর পরিষ্কার করে রাখি, সেটা শুধু স্বাস্থ্যের কারণে নয়, যখন বাড়ি ঘরটা সুন্দর থাকে, পরিষ্কার থাকে, তখন আমাদের নিজেদেরও ওটা ভালো লাগে, নিজেদের মনটা ভালো লাগে। ঠিক একইভাবে আমরা নিজেরাও যদি সুন্দর হয়ে থাকি, আমাদের নিজেদেরই শুধু ভালো লাগবে না, যারা আমাদের দেখছে, যারা আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, কথা বলছে, তাদের মধ্যেও কিন্তু একটা পজিটিভ এনার্জির সংক্রমণ হয়ে থাকে। সেজন্য এটাও খুব মানে নিজেদেরও যেন আমরা নেগলেক্ট না করি, রান্না বান্না নিজেদের কাজকর্মের সাথে নিজেদের খেয়াল রাখাটাও খুব দরকারি। এবং মৌসুমী সেটাও করে, ও রাঁধেও, ও চুলো বাঁধে। তো অনেক অনেক ধন্যবাদ। তোমাকে একটু ইন্টারাপ্ট করছি এই কারণেই, আমি নিজেকে, আমার চারপাশটা গুছিয়ে রাখতে প্রচন্ড ভালোবাসি আর কি, খুব ভালোবাসি। কিন্তু কাজের জায়গায় মানে ঠিক যে মুহূর্তে আমি কাজে এন্ট্রি নিই, সেই জায়গায় হয়তো আমি সবসময় নিজেকে গুছিয়ে রাখতে পারি না, কারণ সেই সময় আমার মেইন গোলটা থাকে আমার থেকেও আমাদের কাজটা কিভাবে মানুষের সামনে গুছিয়ে আমরা প্রেজেন্ট করতে পারবো সেটাই। তো কাজের জায়গায় হয়তো মৌসুমীকে এইভাবে দেখা যাবে না, কিংবা মৌসুমীকে এইভাবে দেখা যায় না। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি মৌসুমী যখন কোনো কাজকে রিপ্রেজেন্ট করছে কিংবা তার পরিবারের সঙ্গে রয়েছে, মৌসুমীকে ডেফিনেটলি এরকম ভাবে পাওয়া যায়, কিন্তু সব সময় কাজের জায়গায় এইভাবে নয়। আর দিদি, ঠিক আছে, তোমাকে একটা জিনিস, আমার এতক্ষণ কথা বললাম তোমার সঙ্গে, আমার প্রথমবার এইভাবে, যদিও অনলাইনে সামনাসামনি কথা হচ্ছে, এটা প্রথমবার আমি এটা বলতে বাধ্য হচ্ছে দিদি, যে হ্যাঁ সত্যি তোমাকে দেখে মোটিভেটেড হওয়ার মতোই, যে রাধে সে চুলও বাঁধে। কারণ আমি তোমার চ্যানেলে বহু মানুষ, মানে তোমার চ্যানেলে আমি তোমাকে বহু মানুষকে মোটিভেট করতে দেখেছি আর কি, যে দেখো সবাই নিজেকে গুছিয়ে রাখে, সবাই নিজেকে গুছিয়ে রাখতে ভালোবাসে, সেটা একটা আলাদা প্যাশন কিংবা ভালো লাগার জায়গা। কিন্তু নিজেকে গুছিয়ে রাখার সঙ্গে সঙ্গে তার চারপাশের মানুষগুলিকে গুছিয়ে রাখার জন্য এনকারেজ করা, এটা কিন্তু সবাই করে না, যেটা তুমি করো দিদি। তোমার চ্যানেলে আমি বারবার বলতে শুনেছি এই একটাই কথা, সবাইকে ভালো রাখার কথা। এর জন্য দিদি আমাকে কিন্তু ইকুয়ালি মোটিভেটেড করেছো, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি, তুমি ভালো। থ্যাংক ইউ। হ্যাঁ মৌসুমী, আমারও সেটাই উদ্দেশ্য, কারণ চারদিকে সবাই যদি একটু একটু করে নিজেকে ভালো রাখে না, তাহলে পুরো পৃথিবীটাই খুব সুন্দর হয়ে যাবে, তাই না? আমরা সবাই যদি নিজের গণ্ডির বাইরে একটুখানি গিয়ে একটু বেটার করার চেষ্টা করি, বেশি কিছু করার দরকার নেই, কিন্তু সবাইকে করতে হবে। তো আমি এখন সেটাই চেষ্টা করি, যে তোমার সাথে কথা বলে এত এনার্জি তোমার, তো এই কথা থেকে আমি শিওর আমার যে দর্শকরা যারা দেখছেন, তাদের অনেকেই নিশ্চয়ই উদ্দীপিত হবে তোমার কথা শুনে, তোমার গল্প শুনে, এই যে পুরো কিভাবে তুমি তৈরি করেছো, কোথাও না কোথাও থেকে তো একটা অনুপ্রেরণা আসবে। আর আমি চাই আমি এরকম মানুষ খুঁজে বেড়াই, যাদের সাথে কথা বলে গল্প করি, সেই গল্পটা আমি সবার মধ্যে ছড়িয়ে দিতে পারবো, আর সবার মনটাও একটু ভালো হবে, একটু পজিটিভ হবে, ওদের মনে একটু আশা। আজকের দিনে আশা, অনেক মানুষ আছে যারা খুব আশাহত, যারা জীবনে আশাটা হারিয়ে ফেলছে, হাসতে পারছে না, হাসতে ভুলে যাচ্ছে। আমি তাদেরকে আমার টার্গেট, এবং আমি বলবো যে সবাই তোমরা মানে সবাই এগিয়ে আসুক, যাদেরই মধ্যে এনার্জি আছে, যারা মনে করেন যে কিছু করতে পারবেন, এই এনার্জিটা ছড়িয়ে দিতে পারবেন, সবাই এগিয়ে আসুক আমাদের। তুমি আশীর্বাদ করো দিদি, তোমার প্রাণ ভরা ভালোবাসা আর আশীর্বাদে যেন আমরা সততার সঙ্গে, পরিশ্রমের সঙ্গে এগিয়ে যাই। আর তোমার দর্শক বন্ধু, তোমার শ্রোতা বন্ধুদের কাছেও আমাদের প্রণাম জানাচ্ছি। আমরা শুধু তাদের কাছে চাই আমাদেরকে যেন তারা বুক ভরা ভালোবাসার আশীর্বাদ দিয়ে আমাদেরকে আরো এগিয়ে যেতে সাহায্য করে। একদম একদম, আমার লাভলি ভিউয়ার্সরা, তোমাদের নিশ্চয়ই মৌসুমীকে ভালো লেগেছে, মৌসুমীর কথা শুনে। যদি ভালো লেগে থাকে, তোমরা এই ভিডিওটা শেয়ার করো, আর আমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদের জন্য আরো অনেক অনেক ভিডিও বানাতে পারি, যেগুলো তোমাদের ভালো লাগবে। আর মৌসুমী, তোমার ফোন নাম্বারটা আমি শেয়ার করতে পারি তো সবার সাথে? তারা খালি, হ্যাঁ
ওকে, কোনো রকম তোমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় যে কোনো ব্যাপারেই হোক, হয়তো তোমার কাছ থেকে গাইডেন্সই নেবে, খাবারের ব্যাপার তো আছে, তাছাড়াও তো তারা তোমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেজে কন্ট্যাক্ট করতে পারে, তাই না? ডেফিনেটলি দিদি, আমার নাম্বারটা শেয়ার করতে পারো। আমি কলের থেকে হোয়াটসঅ্যাপে বেশি অ্যাক্টিভ থাকি। আমাকে যদি একটা হোয়াটসঅ্যাপে পিং করে দেয় তাহলে আমার অনেক বেটার, মানে আমার জন্য খুব সুবিধার হয়। আমি জেনারেলি সকাল 10টার আগে ফোনটা রিসিভ করতে পারি না, কারণ আমার পরিবার আছে। আমার মেয়ে 11 বছর, আমার শাশুড়ি মা আছে, আর আমার হাজবেন্ড আছে, যার কথা না বললে নয়। আমার হাজবেন্ড মানে তার ব্যস্ত সময়ের মাঝখানেও সে যে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে আমাকে যেভাবে একটা মইয়ের উপর দাঁড় করিয়ে রেখে দেয় এবং সেটা শক্ত হাতে ধরে রাখা, এটা ভীষণ বড়। মানে আমি মানে তার কাছ থেকে অনেক কিছু পাই, এবং তার মতন সহনশীল মানুষ খুব কম আমি দেখেছি। তো ওভারঅল এদেরকেও আমার কিছু দায়িত্ব, আমার মনে হয় যে একটু সময় দিয়ে যদি আমি তাদেরকে কিছুটা খুশি রাখতে পারি, সেই জন্য সকাল 10টার আগে আমি ফোনটা রিসিভ করতে পারি না। তবে আমি কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপে। আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি নিশ্চয়ই কানেক্ট করে নেব। হ্যাঁ হ্যাঁ, আমি নিজেও জানি তোমাকে যখনই কোনো মেসেজ করেছি সঙ্গে সঙ্গে রেসপন্স আসে। ঠিক আছে মৌসুমী, আবার দেখা হবে শিগগিরই। ভালো থেকো, ভালো রেখো সবাইকে। সঙ্গে সঙ্গে আমার লাভলি ভিউয়ার্স, তোমরাও খুব খুব ভালো থেকো। আবার শিগগিরই দেখা হবে। টাটা। টাটা, থ্যাংক ইউ।